বলে ঠাস করে কোলবালিশটা আকাশের মাথার উপর ছুঁড়ে মারল। আকাশ অসহায়ের মতো মাথা চুলকে বলল, এই রে, আমার স্বাধীন জীবন শেষ। এরপর পাশে দেখে আকাশ সঙ্গে সঙ্গে কোলবালিশটা বুকে জড়িয়ে চিৎকার করলো, ভাই প্লিজ, শান্তি চাই, তোর সাথে মোটেই যাব না আমি। কিন্তু কে শোনে কার কথা। নিশান সেই মুহূর্তেই তার এক বন্ধুর দ্বারা আগামীকাল বাসে সকালে 2টো টিকিট কনফার্ম করে ফেলল। আকাশ তখনও কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরে বসেছিল, যেন ওঠাই তার শেষ রক্ষা কবচ। নিশান শান্ত ভঙ্গিতে ফোন রেখে তার দিকে তাকালো। ভাই বললাম তো, আমি তোর মতো খাড়াসের সাথে যাব না। আকাশ কাঁদো কাঁদো গলায় বলল। নিশান হালকা হাসল। তুই আমার সাথে যাবি না, কিন্তু টিকিট তো কনফার্ম। আকাশ হতভম্ব হয়ে বলল, এটা তো জোর জবরদস্তি। নিশান গম্ভীর স্বরে বলল, ঠিক বলেছিস, জোর করেই নিয়ে যাব, কারণ আমি জানি তুই না গেলে পরে আফসোস করবি, আর এখানে থাকলে উল্টাপাল্টা প্ল্যানও করতে পারিস। আমি রিস্ক নেই না। আকাশ হতাশ মুখে বলল। আমি নিশ্চিত তোর সাথে গেলে আফসোসের শেষ থাকবে না। নিশান নির্লিপ্ত কণ্ঠে বলল। সেটা তো গিয়েই দেখবি। আকাশ তার শেষ চেষ্টা হিসেবে বলল, ভাই একটা কথা বলবো? বল। শৈলের মামার বাড়ির দাওয়াত কি তোর জন্য আছে? নিশান চোখ সরু করল। দাওয়াত লাগবে কেন? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, তো কি অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে যাবি? নিমন্ত্রণ ছাড়া মামা বাড়িতে যাওয়াটা কি মামার বাড়ির আবদার? শোন, মামার বাড়ি গেলে খাওয়া দাওয়ার জন্য হলেও একটা ভালো অজুহাত তো দরকার, তাই না? তাই বললাম। নিশান একগাল হাসল। তোর এইসব আজগুবি চিন্তাভাবনার জন্যই তোকে আমার সঙ্গে নেওয়া লাগবে, কারণ গ্রামে গিয়ে ওই বলদটার হিসাব করার সাথে সাথে তোরও একটা বিচার হবে। আকাশ হঠাৎ করে হালকা মুখ বাঁকালো, টেনে টেনে বাঁকা হেসে বলল, তোমার প্ল্যানটা কি বন্ধু? কাহিনী কি রে? হঠাৎ করে তুমি ঘরেটার কাছে যেতে চাচ্ছ কেন? মিস করছো বুঝি? টেনশন হচ্ছে? আমার কথা যদি শুনতি তাহলে এই দিন দেখতে হতো না। ভালোই ভালোই নিজের জবানের সুইচটা অন করে যদি সব অন্তরের কথাগুলো উগলাই দিতি তাহলে আজ এই দিন আসতো না। আমার কথা তো শুনিসনি, এখন বোঝো মজা? কাছে ছিল, গুরুত্ব বোঝো নাই, দূরে গেছে না, এখন টাইনা টাইনা কাছে আনার লাগবে। নিশান ঠান্ডা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলো, একটুও প্রতিক্রিয়া দেখালো না। কিন্তু তার সেই নির্লিপ্ত দৃষ্টি দেখে আকাশের গলায় হাসিটা হঠাৎ করেই আটকে গেল। সে বোঝে নিশান যত চুপচাপ থাকে বিপদ তত বেশি ঘনিয়ে আসে। আকাশ তাড়াতাড়ি বলল, আমি তো মজা করলাম ভাই, এত সিরিয়াসলি নিলে চলে? নিশান এবার ধীর গলায় বলল, তোর এই অতিরিক্ত বুদ্ধি একদিন তোকে বিপদে ফেলবেই, সেটা আমি লিখে দিতে পারি। আকাশ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না, আমার কোনো বুদ্ধি নেই ভাই, আমি একেবারে সরল প্রাণী। নিশান বাঁকা হাসলো। সেটা খুব ভালো করে জানি, তাই তোকে সঙ্গী করছি। আকাশ মাথায় হাত দিয়ে বলল, তা তো আমিও ভালো করেই জানি, তবে আমি বুঝতে পারছি আমার ভাগ্যে কালকে কোনো শান্তি নেই। নিশান এবার কিছুটা অদ্ভুত ক্লান্ত স্বরে বলল, আমার ভাগ্যেও নেই। আকাশ কৌতূহলী চোখে তাকালো। কেন? জানি না। আচ্ছা, তোর কি মনে হয়, তুই কি নিশ্চিত জানিস শৈলিক তোকে দেখে খুশি হবে? নিশান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর আস্তে আবারও বলল, জানি না। আকাশ অবাক হয়ে বলল, কি, তোর মতো মানুষ জানে না? বলিস কি? নিশান এবার গম্ভীর দৃষ্টিতে তাকালো, যেন নিজের ভেতরের কোনো কথা আটকে আছে। কয়েক সেকেন্ডের নীরবতার পর নিশান হঠাৎ করে অন্যমনস্ক হয়ে বলল, কথাটা ভুল নয়, আমার ওর অস্তিত্ব দরকার, ওর উপস্থিত আমার ভীষণ দরকার, তবে ওর জন্যে নয়, নিজের জন্য। শৈলীকে আমার নিজের স্বার্থেই দরকার, বাঁচতে চাই আমি।
আকাশ হতভম্ব হয়ে নিশানের দিকে তাকিয়ে রইল। তার এই গম্ভীর আবেগ মাখা স্বীকারোক্তি সে কখনো কল্পনাও করেনি। তারপর হঠাৎই আকাশ মুখে একটা দুষ্টু হাসি ফুটিয়ে বলল, হায় হায়, ঘরের মানুষ হারিয়ে ফেলার পরেই মানুষ তো এত দার্শনিক হয়ে যায়। আমার বন্ধুর কপালে প্রেমের শাস্তি এসে গেছে নাকি? নিশান ঠান্ডা গলায় বলল। তোর জন্য শাস্তি নিশ্চিত, কারণ সকালে তুইও আমার সাথে যাচ্ছিস। এবার ঘুমা। আকাশ হতাশ মুখে বিছানায় শুয়ে বলল, বুঝছি, কাল থেকে আমার জীবনের নতুন বিপদের সূচনা হলো, আর তোর জীবনের প্রেম। ফট করে নিশান আকাশের দিকে তাকালো। আকাশ মুখ টিপে হাসলো। তোর এই শান্ত চেহারা আমাকে ভয় দেখায়। নিশান হাসলো না, শুধু বলল, ভোর 6টায় তৈরি থাকবি। দেরি করলে তোকে ঘুম থেকে তুলতে নিজ হাতে 1 বালতি টয়লেটের পানি ঢেলে দিব। আকাশ মাথা ঝাঁকিয়ে একরকম মেনে নিল। ঠিক আছে বস। তোর হাতে মার খাওয়ার চেয়ে বাসে উঠে বমি করতে করতে গ্রামে যাওয়া অনেক ভালো। নিশান কিছু না বলে দরজা খুলে বেরিয়ে গেল। আর আকাশ কোলবালিশটা বুকে জড়িয়ে অসহায়ের মতো তাকিয়ে রইল। তবে মনে মনে বেশ খুশিও হলো। সে তো এটাই চাইছিল। এবারই তো গল্পে আসল টুইস্ট আসবে। আকাশ এবার গুনগুন করে গিয়ে উঠল, চুপি চুপি ভালোবাসা বলে আয় কানে কানে, ভাসতে এলাম তোমার মধুর এই প্রেমের গানে। মিমি বারান্দার রেলিং ধরে ধীরে ধীরে ধুলছে। আকাশের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। রাত 2টো বাজে। পুরো বাড়িটা নীরব। শুধু দূর থেকে কোথাও একটা কুকুরের হালকা খেউ খেউ শোনা যাচ্ছে। তার ঠোঁট নিচের দিকে নেমে আছে। মুখের অভিব্যক্তি একদমই মলিন। মিমি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের করে আনলো। নিজের হাতের আঙ্গুলগুলো একটার পর একটা চেপে ধরে রেখে বলল, কেন যেন সবকিছু কেমন অগোছালো লাগছে। বারান্দার রাতের ঠান্ডা হাওয়া মিমির চুল এলোমেলো করে দিচ্ছে। গলায় একটা ভারী অনুভূতি। বুকের ভেতর কেমন যেন ছিনচিনে ব্যথা। নিশান তাকে ভালোবাসে না, এই সত্যিটা সে অনেক আগেই জানতো, কিন্তু আজ যেন সেটা আবার নতুন করে উপলব্ধি করছে। আকাশের দিকে তাকিয়ে মিমি ফিসফিস করে বলল, আমি আপনাকে ভালোবাসি নিশান ভাই, কিন্তু আপনি কেন বাসলেন না? কোনো উত্তর নেই, কেবল বাতাসের শব্দ। চোখের কোণায় জমে থাকা পানি সে তাড়াতাড়ি মুছে ফেলল মিমি। কেন আমি এতটা আশা করে ফেলেছিলাম? মিমি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একবার নিজের ঘরের দিকে তাকালো, তারপর আকাশের দিকে। আজ থেকে সে আর কাঁদবে না। নিশান তাকে ভালোবাসে না, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা মেনে নিয়েই তাকে বাঁচতে হবে। তার মনে পড়ে নিশানের চোখের দৃষ্টি, যা কখনোই তার জন্য কোমল হয়নি। সে হাসলে নিশান হাসতো, কথা বলে উত্তর দিত, কিন্তু তাতে কোনো বিশেষ অনুভূতি ছিল না, শুধু এক ধরনের সৌজন্যতা, বড় ভাইয়ের মতো আচরণ। আর আজ সে নিশ্চিত হয়ে গেছে নিশানের হৃদয়ে যে অনুভূতি আছে সেটার নাম ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার অধিকারিণী সে নয়, হয়তো অন্য কেউ, কিন্তু কে? হঠাৎ করেই মিমির মনে পড়ল রিমির কথাটা। হতে পারে নিশান অন্য কাউকে ভালোবাসে, কিন্তু কাকে? কে হতে পারে? এমন প্রশ্ন উকি দিল মিমির মনে। এটা জানতেই হবে তাকে। নিশান আসলেই নাছোড় বান্দা। ঠিক ভোর 5টার সময় ঘুমন্ত আকাশকে তুলে নিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে এসেছে সে। বলতে গেলে পুরো রাস্তায় ঘুমোতে ঘুমোতেই আকাশ এসেছে। তাদের সুনামপুর গ্রামে ঢুকতে ঢুকতেই সকাল হয়ে যায়। আবছা ফর্সা আকাশ, হালকা কুয়াশার চাদর এখনো পুরোপুরি সরেনি। বাতাসে সোদা মাটির গন্ধ লেগে আছে। দূরের ধান ক্ষেতে শিশির জমে রোদে চিকচিক করছে। গাছের পাতাগুলো যেন ভেজা সবুজে উজ্জ্বল হয়ে উঠেছে। পাখির ডাক একটার পর একটা ভেঙে দিচ্ছে গ্রামের নিস্তব্ধতা। আর মাঝে মাঝে হালকা শীষ বাজিয়ে বাতাস ছুটে যাচ্ছে বাঁশবাগানের ভেতর দিয়ে। বাসটা ধীরে ধীরে থামলো কাঁচা রাস্তার ধারে, একটা ছোট্ট স্ট্যান্ডের সামনে। দুপাশে চায়ের দোকান। একজন দোকানি মাটির কাপ হাতে গরম ধোঁয়া ওঠা চা ঢালছিল। বাসের দরজা খুলতেই সবার আগে নামলো নিশান। তার চোখ একবার চারপাশে ঘুরে গেল, যেন জায়গাটা বিশ্লেষণ করে নিচ্ছে। পেছনে পা টেনে টেনে নামলো আকাশ। গা ঢিলা আর চেহারায় একগাল বিরক্তি, কারণ তার হাতেই 2টো ব্যাগ ধরিয়ে দিয়েছে নিশান। আকাশ মুখ টিপে হাই তুলতে তুলতে বলল, গ্রামে সকালবেলায় এত শব্দ হয় কেন ভাই? নিশান ঠান্ডা গলায় বলল। শহরের মতো এখানে সবাই দুপুরে অবধি ঘুমায় না। আকাশ মাথা নাড়ল। শহরটাই ভালো ছিল,
ওই একটা মোবাইল টাওয়ারও দেখা যাচ্ছে না, মানুষজনও নেই। ভাই, এখানে আমাদের কেউ চেনে না, প্লিজ চল, এখনো ফেরত যাওয়ার সময় আছে। নিশান কোনো উত্তর দিল না, শুধু একবার দৃষ্টি ঘুরিয়ে নিল পুরো রাস্তার দিকে। সামনে মাটির রাস্তা, দুপাশে লম্বা তালগাছ দাঁড়িয়ে আছে এক সারিতে। একটু দূরে একটা ভ্যান গাড়ি আসতে দেখা যাচ্ছে, হয়তো কোনো বাজারের মাল নিয়ে যাচ্ছে। আকাশ মুখ বাঁকিয়ে বলল, ভাই, অন্তত একটা ভ্যান বা অটো তো ঠিক করে নে, হেঁটে গেলে আমার জীবন এখানেই শেষ। বলতে বলতে আকাশের হঠাৎ কিছু একটা মনে পড়ল। তৎক্ষণাৎ সে তাকালো নিশানের দিকে, বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, নিশান, আমরা তো চলে এলাম, এখান থেকে যাব কই? শৈলের মামার বাড়ি তো চিনি না, এখানকার কাউকেও তো চিনি না। নিশান এবার সামান্য বাঁকা হাসলো, তারপর চোখ শুরু করে দূরের রাস্তার দিকে তাকালো। আকাশ এদিকে চিন্তায় মরে যাচ্ছে, আর নিশানের মধ্যে কোনো ভাবান্তর নেই। অসম্ভব, আমি জীবনে এই কাজ করতে পারবো না। নিশান ভাইকে এই প্রশ্ন করার মতো এত বড় কলেজা আমার নেই। রিমির কথা শুনে মুখ কুঁচকে তাকালো মিমি, একটু জোর গলায় বলল, উফ, কেন রে? জাস্ট জিজ্ঞেস করতেই তো হবে, এতে সাহসের কি আছে? রিমি মাথা নাড়ালো। নো, এটা জাস্ট ইম্পসিবল। আর ইউ ক্রেজি মিমি? ভাই, আমি নিশান ভাইকে তোদের বিয়ে ঠিক হওয়ার কথাটাই ভয়ে বলতে পারছি না, আর এটা কিভাবে বলবো? রেডিকুলাস। রু কুচকালো মিমি, হতবাক গলাতে বলল। তুই এখনো বাড়ির এই ঘটনা নিশান ভাইকে বলিসনি? রিমি দুদিকে মাথা নাড়ালো। মাথা খারাপ নাকি আমার? আমি পারবো না, আমার অত সাহস নেই। আমি যদি এখন নিশান ভাইকে কল করে বলি যে ভাইয়া, মামা মিমির সাথে আপনার বিয়ে ঠিক করেছে, তাহলে মনে কর বাড়িতে তো একটা সাইক্লোন হবে, সাথে আমিও কলে রামদমক খাবো শিওর। আমি এইসব কিছু পারবো না। মিমি চিন্তিত স্বরে বলল, তাহলে নিশান ভাই জানবে কিভাবে? ভাইয়া যখন ফিরে আসবে তখনই। এর আগে আমি কিছু বলতে পারবো না। আর ভাইয়া অন্য সিম ইউজ করছে, ওই নাম্বারও বন্ধ দেখাচ্ছে। মিমি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো, হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, ওহ, ভালো কথা। শৈলী আপুর খবর পেয়েছি। আপু কোথায় রে? আর কেনই বা আমাদেরকে কিছু না বলে উধাও হলো? রিমি এবার একটু দ্বিধাগ্রস্তভাবে বলল, শৈলী আপুর ব্যাপারে দুটো খবর পেয়েছি, কিন্তু পুরোটা কনফার্ম না। মিমি প্রকোচকে তাকালো। মানে কি খবর? রিমি একটু ইতস্তত করলো, তারপর নিচু গলায় বলল, প্রথমটা হলো শুনেছি আপু নাকি গ্রামে গেছে মামার বাড়িতে, আর দ্বিতীয়টা হলো আপুকে নাকি মা পাঠিয়েছে। মানে আমার সন্দেহ সঠিক, মা সব জানে অথচ মিথ্যে বলেছে। মিমি চোখ বড় বড় করে তা বলল, কি? মা জানে? তাহলে বললো না কেন? আর আপু হুট করে গ্রামে চলে গেল কেন? রিমি কাজ ঝাঁকালো। আমি ঠিক জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। না হলে আপু এভাবে হুট করে চলে যাবে কেন? আর সে তো আমাদের কাউকে কিছু বলেইনি, মাও সব জেনে চুপ আছে। আমি হিসাব মিলাতে পারছি না। মিমির মনের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। সে ভেবেছিল নিশান ভাইকে নিয়ে চিন্তাই তার সবচেয়ে বড় সমস্যা, কিন্তু এখন শৈলী আপুর আচরণেও কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। মিমি কিছুক্ষণ চুপ থেকে বলল, নিশান ভাইকেও তো এটা জানানো দরকার, তাই না? নিশান ভাইকে জানে? রিমি এবার মাথা নেড়ে বলে, জানে। আর আমার মনে হয় নিশান ভাই হয়তো আপুকেই খুঁজতে গিয়েছে, কিন্তু বাড়ির খবর এখন আমি ভাইয়াকে দিতে পারবো না। নিশান ভাইকে এইসব নিউজ একসাথে দিলে, আমি আগেই বলে রাখছি, ঘর বাড়ি উল্টে যাবে। মিমি এক গভীর শ্বাস নিয়ে বলল। ঠিক আছে। এরপর আবারও দুই বোন বই গোছাতে ব্যস্ত হলো। তবে মিমিকে দেখে মনে হলো সে বেশ চিন্তায় আছে। মিমি এবার চিন্তা ভাবনা করা শুরু করলো। সে বই গোছানোর ভান করলেও আসলে তার মন একদমই ওদিকে নেই, মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। নিশান ভাই কি সত্যি শৈলী আপুকে খুঁজতে গিয়েছে? যদি তাই হয় তাহলে কেন? শৈলী আপু তো হুট করে চলে গেছে, এটাই বা কেন? আর নিশান ভাই, সে তো সাধারণত কারো ব্যাপারে এত বেশি মাথা ঘামায় না, তাহলে শৈলী আপুর ব্যাপারটা আলাদা কেন? এটা সর্বদাই হয়ে এসেছে।
না চাইতেও মিমির মাথায় হঠাৎ একটা অদ্ভুত চিন্তা খেলে গেল। নিশান ভাই, শৌলি আপুকে কি চিন্তাটা আসার সাথে সাথেই মিমি চমকে গেল। দ্রুত নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। কি ভাবছে সে? এটা কি আদৌ সম্ভব? নিশান ভাই আর শৈলী আপু কি আসলেই? এটা কি সত্যি? তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে ভাবনাটা দূর করতে চাইল মিমি, কিন্তু এবার সেই চিন্তা আরো শান্তভাবে আঁকড়ে ধরল তাকে। অতীতের সমস্ত ঘটনা মেলানো শুরু করলো। শৈলী আপু হঠাৎ প্রস্থান, এই ঘটনা জানার পরও মায়ের চুপ থাকা, নিশান ভাই আর আমার বিয়ে ঠিক হওয়ার আগের দিনই শৈলী আপু চলে গেছে কাউকে কিছু না বলেই। সমস্ত ঘটনা একে একে মেলাতে চাইল মিমি। নিশান ভাই তো আসলেই সাধারণত এতটা ব্যস্ত হয়ে পড়েন না, কিন্তু শৈলী আপুর ব্যাপারে সে এতটা উদ্বিগ্ন কেন? তাকেও কি শুধু বোনের খাতিরে, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? মিমি নিজের বুকের মধ্যে অদ্ভুত উত্তেজনা অনুভব করলো। যদি সত্যি নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে, তাহলে ব্যাপারটা অন্য রকম হয়ে যাবে। কিন্তু শৈলী আপু কি? মিমি এবার বইয়ের দিকে আর এক মুহূর্ত তাকিয়ে থাকতে পারল না। সে সঙ্গে সঙ্গে রিমির দিকে ফিরে বলল। রিমি, একটা প্রশ্ন করব? রিমি বই গোছাতে ব্যস্ত ছিল। সে হতাশ গলায় বলল। আবার কি? মিমি মাথা নামিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। গলার স্বর নামিয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো। আচ্ছা, তোর কি মনে হয় বাই এনি চান্স নিশান ভাই কি শৈলী আপুকে ভালোবাসে? তৎক্ষণাৎ স্তব্ধ হলো মিমি। চলন্ত হাত দুটো ফ্রিজ হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে মাথা তুলল। বিস্ময়ে ফ্যাল করে তাকিয়ে বলল। কি বললি? রিমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরোপুরি হতবুদ্ধি হয়ে গেল সে, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হাতে ধরা বইটা প্রায় পড়ে যাওয়ার জোগাড়। সে অবিশ্বাসের দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে অবিশ্বাসের স্বরে বলল, কি বললি? নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে? মিমি নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না যে সে এভাবে প্রশ্নটা করে ফেলেছে। কিন্তু এবার যখন মুখ দিয়ে বেরিয়েই গেছে, তখন এটা নিয়ে ভাবতেই হবে। তুই এটা কিভাবে ভাবলি মিমি? মিমি কিছুটা অপ্রস্তুতভাবে বলল। আমি জানি না, মানে আমি তো কেবল হিসাব মেলানোর চেষ্টা করছিলাম। সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, যদি সত্যি এমন হয়। রিমি এবার পুরোপুরি বই ফেলে দিয়ে মিমির দিকে ঘুরে বসলো। তোর মনে হলো মানে নিশান ভাই আর শৈলী আপুর মধ্যে এমন কিছু থাকতে পারে বলে তোর মনে হচ্ছে? মিমি ধীরে ধীরে মাথা নাড়ল। সে বুঝতে পারছে কথাটা বলা যত সহজ ছিল, সেটা মেনে নেওয়া ততটাই কঠিন। রিমি এবার একটু চিন্তিত মুখে বলল। সত্যি বলতে আমি কখনো ওভাবে ভাবিনি, কিন্তু এখন সব কাহিনী দেখে আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। নিশান ভাই তো কখনো এতটা ব্যস্ত হয়ে পড়ে না কারোর জন্য। তাহলে শৈলী আপুর ব্যাপারে এত সিরিয়াস কেন? যদিও এটা প্রথম থেকেই। মিমি চাপা গলায় বলল। আর শুধু তাই না, শৈলী আপু আমাদের বিয়ে ঠিক হওয়ার আগের দিনেই হঠাৎ চলে গেল, আর মাও বিষয়টা জানে। রিমি এবার গভীরভাবে চিন্তায় পড়ে গেল। কথাগুলো যেন একটার পর একটা মিলে যেতে লাগলো। শৈলী আপুর আচরণ, নিশান ভাইয়ের উদ্বেগ, আর সবচেয়ে বড় কথা, মা সব জানে অথচ কিছু বলছে না। তাহলে কি নিজের মেয়ের ভালোবাসার অক্ষার্থেই? হঠাৎ রিমি নিচু গলায় বলল। মিমি, আমার মনে হয় তুই সত্যি কিছু একটা ধরতে পেরেছিস। মিমির গলা শুকিয়ে গেল। মানে? রিমি এবার এক নিঃশ্বাসে বলল। মানে আমি নিশ্চিন্ত না, কিন্তু যদি সত্যি নিশান ভাই শৈলী আপুকে ভালোবাসে, তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা অপেক্ষা করছে। মিমির বুক থক করে উঠল। সে কি সত্যি এমন কিছু আবিষ্কার করে ফেলেছে যেটা বদলে দেবে তাদের সবার জীবনের হিসাব? রিমি এবার নিঃশ্বাস ছেড়ে মাথা নেড়ে বলল। তাহলে ভাবতে পারছিস আমাদের বাড়িতে কি হতে চলেছে? মিমি গম্ভীর মুখে বলল। আমি জানি রিমি, এই কথাটা যদি সত্যি হয় না, আমাদের এই বিষয় নিয়ে এমন একটা সমস্যা হবে যা আমরা কল্পনাও করতে পারছি না। রিমি হতাশ গলায় বলল। তাই তো, আমাদের বাড়িতে এমনিতেই সব কিছু সব সময় টান টান থাকে। তার উপর যদি নিশান ভাই সত্যি শৈলী আপুকে ভালোবাসে, তাহলে কি এই বিয়েতে রাজি হবে কেউ? মা মামি এটা মেনে নেবে?
মিমি এবার আরো গভীর চিন্তায় পড়ে গেল। সে জানতো নিশান ভাই কখনোই জোর করে কিছু মানতে চায় না। আর যদি সে সত্যি শৈলী আপুকে ভালোবাসে তাহলে রিমি কাঁধে হাত রাখলো। আমরা কি কিছু করব নাকি অপেক্ষা করব? মিমি গভীর শ্বাস নিয়ে বলল, আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই রিমি, কারণ যা ঘটে যাচ্ছে সেটা হয়তো আমাদের কল্পনা ওর চেয়েও বড় কিছু হতে চলেছে। আপাতত চুপ থাকা ভালো। আর আমি? রিমি ভ্রুকুচকে বলল। আর তুই? মিমি একটা বড় শ্বাস ফেলে বলল, আমি আমার আর নিশান ভাই এর বিয়ের আলোচনাটা বন্ধ করার চেষ্টা করছি। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। আর যদি শৈলী আপু নিশান ভাইকে ভালোবাসে থাকে তবে আমি হাসি মুখে সব ভুলে যাব। গত রাতে বেশ অনেকক্ষণ জেগেছিল শৈলী। ব্যস্ত ছিল নিজের জীবনের করুণ হিসেব মেলাতে। আর এভাবে প্রায় সারা রাত জেগে থাকার কারণে বেশ দেরি করে ঘুম থেকে উঠল সে। চোখ মেলতেই বুঝতে পারল বাইরে রোদ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। তার মানে সকাল অনেক গড়িয়ে গেছে। সে হতাশ ভাবে দীর্ঘশ্বাস ফেলল। গত রাতের অগোছালো চিন্তাগুলো এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। বিছানায় কিছুক্ষণ এলিয়ে পড়ে রইল শৈলী। শরীরটা যেন একদম নিস্তেজ লাগছে। মনে হচ্ছে যেন ঘুমের ঘোর পুরোপুরি কাটেনি। কিন্তু আর শুয়ে থাকলে হবে না, উঠতে হবে। মামিকে কাজে তো একটু সাহায্য করতে হবে। ধীরে ধীরে উঠে বসলো শৈলী। এলোমেলো চুলগুলো কপালে এসে লুটিয়ে পড়েছে। চোখ মুখ ক্লান্তির ছাপ স্পষ্ট। আয়নার সামনে দাঁড়াতেই নিজের অবস্থা দেখে নিজেই হতাশ হলো। চোখের নিচে হালকা কালচে ভাব। মুখটা যেন একটু ফ্যাকাশে লাগছে। দেরি না করে শৈলী দ্রুত কোনো দিকে না তাকিয়ে কলপারের দিকে গেল। সেখানে ঢুকে মুখে পানি দিল। উঠোন পেরিয়ে বাঁশের বেড়া ঘেরা জায়গাটায় ঢুকে সে টিউবওয়েলের কাছে দাঁড়ালো। এক হাত দিয়ে টিউবওয়েলের লোহার হাতলটা ধরলো, আর এক হাতে মুখে পানি ছিটাতে লাগলো। ঠান্ডা পানি মুখে লাগতে এক ধরনের স্বস্তি অনুভব করলো সে। ঘুম ঘুম ভাবটা কিছুটা কেটে গেল। তারপর হাত পা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিল। চুলগুলো ঠিক করে একবার উল্টো পাল্টা চুল গুছিয়ে নিয়ে খোলাই রেখে দিল। পাশেই রাখা একটা লাল রঙের মগে পানি নিয়ে আবারও হাত পা ভিজিয়ে নিল শৈলী। একদম সতেজ লাগলো এবার। হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করলো। তারপর এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। চারপাশে নিস্তব্ধতা। গ্রাম্য পরিবেশের মিষ্টি স্নিগ্ধতা যেন কিছুক্ষণের জন্য হলেও তার অস্থির মনটাকে একটু প্রশান্ত করলো। কিন্তু বেশিক্ষণ স্থির থাকা যাবে না। নিজের গোলাপি রঙা থ্রি পিসটা ঠিক করে দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। আজ যেন অনেক কাজ বাকি। গ্রামের পরিবেশটা এখনো বেশ শান্ত। বাইরে থেকে হালকা বাতাস আসছে। দূরে কেউ একজন কিছু বলছে। পাখির ডাক শোনা যাচ্ছে। শৈলী হাতে থাকা গামছাটা দিয়ে মুখ মুছতে মুছতে বাড়িতে ঢুকে পড়ল। কিন্তু দরজা পেরোনোর সাথে সাথেই চমকে গেল শৈলী। থমকে গেল দুরন্ত পাজোড়া। আচমকা স্থির চক্ষুদয় কোটর ভেদ করে যেন বেরিয়ে আসছে। উঠোনের এক কোণে বাঁশের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নিশান। দুহাত বুকের কাছে গুজে রাখা, দৃষ্টি স্থির, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের ভাষাটা ভারী। শৈলী একদম থমকে গেল। তার হাতের গামছাটা প্রায় পড়েই যাচ্ছিল। নিশান এখানে কিভাবে, কখন এলো, কেন এলো? শৈলীর মনে হলো এই দৃষ্টি যেন তার পুরো অস্তিত্বকেই গুড়িয়ে দিতে যাচ্ছে। নিশানের চোখে একটা চাপা রাগ আর কিছু অদ্ভুত শীতলতা একসঙ্গে মিশে আছে। শৈলী এক পা পিছিয়ে গেল। নিশানকে এখানে দেখে তার গলা শুকিয়ে গেল। শব্দ করতেও ভয় লাগছে। সে কি কিছু বলবে, নাকি নিশান কিছু বলবে? নিশান তবুও চুপ, এক দৃষ্টিতে দূর থেকেই তাকিয়ে আছে, যেন তার চোখের ভাষাই সব বলে দিচ্ছে। শৈলী দৃষ্টি স্থির হয়ে গেল, গলা শুকিয়ে গেল। সে একদম স্তব্ধ হয়ে গেল, একটুও নড়ল না। নিশান এখানে? সত্যি সে কি স্বপ্ন দেখছে? শৈলী নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে না। কিন্তু না, এটা স্বপ্ন না। নিশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখে কোনো কথা নেই, শুধু চোখের দৃষ্টি বলছে সে রাগান্বিত, হয়তো অভিমানও আছে। শৈলী মনে মনে গুছিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। নিশান তার সামনে একেবারে সত্যি সত্যি, অথচ কিছুক্ষণ আগেও সে ভাবতে পারেনি যে নিশান এখানে আসতে পারে। নিশান তার সামনে, কিন্তু তার চোখের ভাষা বোঝা যাচ্ছে না। শৈলী কি করবে, কি বলবে, তার মাথায় কিছুই কাজ করছিল না। ন্যানো সেকেন্ডের জন্য শৈলী ঢোকিলে ভাবল সামনে সাদা শার্ট পরিহিত স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা তার ভ্রম। কাল রাতে কি একটু বেশি ভেবে ফেলেছে সে?
তাই কি এখন চোখে ভুল দেখছে? ঘুমের রেশ কি কাটেনি? শরীর যখন এই পরিস্থিতির স্বপ্নে রূপান্তর করার চেষ্টায় গভীর মগ্ন, তক্ষুনি রান্নাঘর থেকে গরম ভাতের হাঁড়ি নিয়ে তড়িঘড়ি করে বের হলেন রাহেলা নানু। দ্রুত উঠোনে এসে তখনই রান্নাঘর থেকে গরম ভাতের হাঁড়ি নিয়ে তড়িঘড়ি করে বের হলেন রাহেলা বানু। দ্রুত উঠোনে এসে নিশানকে উদ্দেশ্য করে বলতে থাকলেন, কি ব্যাপার, খাড়ায় আসো কেন বাপ? খিদা লাগে নাই? আসো আসো, গরম গরম ভাত রাখছি, আলু ভর্তা আর মসুর ডাল দিয়া তাড়াতাড়ি খাইয়া নাও। নিশান এবার বিনয়ী দৃষ্টি নিয়ে চোখ ফেরালো পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকা রাহেলা বানুর দিকে। মিষ্টি হেসে তার ছেলে সুরে বলল, আমি না হয় পরেই খাচ্ছি মামি, আগে আপনার ভাগ্নিকে একটু লেবু পানি খাওয়ান, যে কোনো সময় হার্ট ব্লক করতে পারে। প্রথমে কথার মানে কিছুই বুঝলো না ভদ্রমহিলা। তৎক্ষণাৎ নিশানের চোখের দৃষ্টি অনুসরণ করে সে এবার বাড়ির দরজার দিকে তাকিয়ে দেখল। ভূত দেখার মতো চকিত দৃষ্টিতে তাকিয়ে আছে শৈলী। চোখে মুখে বিস্ময়ের যেন শেষ নেই। হাতে থাকা গামছাটা কোনো মতে কবজিতে আটকে রয়েছে। হাঁটু রীতিমতো কাঁপছে। রাহেলা বানু তো আর শৈলীর অবস্থা বুঝলেন না। তিনি আরো বেশি উৎফুল্লতা নিয়ে হাসি মাখা মুখে বলেন, উঠছোস তাহলে? এত দেরি করলি কেন? দেখ দেখ, কারা আইছে দেখ, তাড়াতাড়ি আয়, খাম্বার মতো খাড়ায় আসোস কেন? শৈলী এবার সঙ্গীত ফিরে পেল যেন। ঠোঁট বিছিয়ে রাহেলার দিকে তাকালো। তার মানে সে আসলেই স্বপ্ন দেখছে না। নিশান ভাই এখন বাস্তবেই তার সামনে দাঁড়িয়ে। এটা কিভাবে সম্ভব? শৈলীর অবস্থা আর কেউ বুঝতে না পারলেও নিশান ঠিকই বুঝতে পারল। কিন্তু সে কোনো কথাই বলল না। চুপচাপ মাদুর বিছিয়ে রাখা মেঝেতে ধপ করে বসে পড়ল। শার্টের হাতা গোটাতে গোটাতে হাত চলল ঘরের দিকে। এই যে শেহজাদা আকাশ খান, দ্রুত ঘর থেকে আসুন। করুণা করে যদি গেলার পর্ব শেষ করে ঘুমের দেশে যেতেন তাহলে খুবই খুশি হতাম। নিশানের কথা শুনে রাহেলাও ফিক করে হাসলেন। তিনিও অবিলম্বে ডাকলেন, আকাশ বাবা, তাড়াতাড়ি আহো, খাইয়া ঘুমাও। শৈলী এবার ঢোকিল। তার মাথার উপর দিয়ে সবকিছু যাচ্ছে। তার মানে আকাশ ভাইয়াও এসেছে। দেরি না করে মুখ লুকোতে দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল শৈলী। তার এমন অদ্ভুত আচরণে নিশান অবাক না হলেও বেশ অবাক হলেন রাহেলা। নিশান ছেলেটা আসলো, শৈলী একবারও কথা বলল না। প্রশ্নটা উকি দিল তার মনে। কিন্তু তিনি ভাবলেন ঘুমের রেশ কাটাতে পারেনি শৈলী। শৈলীর ঘরের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ঘুম ঘুম চোখে হেলতে তুলতে আসতে দেখা গেল বেচারা আকাশকে। সে আর এসব সহ্য করতে পারছে না। নিশানের উপর বেজায় ক্ষেপে আছে সে। মনে মনে নিশানকে কিছু উদ্ভট অভিশাপও ইতিমধ্যে দিয়েছে আকাশ। পেটে ইঁদুর না দৌড়ালে সে বিছানায় চিটপটাং হয়ে শুয়ে পড়তে বেশি সময় নিত না। তবে এখন পেটের ক্ষুধা প্রশমন করা জরুরি, নইলে ঘুমও স্বস্তির হবে না। এলোমেলো পায়ে এগিয়ে এসে নিশানের পাশেই ধপ করে বসে পড়ল আকাশ। বড় একটা হাই তুলে আলুর ভর্তার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠল, ওহ শিট, আন্টি আলুর ভর্তাতে লাল মরিচ দিয়েছেন? রাহেলা বানু ইতস্তত করলেন। তিনি জানেন শহর থেকে এসেছে ছেলেগুলো এসব খাবার নাও খেতে পারে। এমনিতেও তিনি বেশ অস্বস্তি বোধ করছিলেন প্রথমে, কিন্তু সমুদ্রের কথা অনুযায়ী ধাতস্থ হয়েছিলেন। আজ বাড়িতে কাঁচামরিচ ছিল না বলে তিনি শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা করেছেন। আর শৈলীও এটা পছন্দ করে। ইয়ে মানে হ বাপ, শুকনা মরিচ দিয়া করছি। কেন, তুমি খাইতে পারবা না? বেশ করুণ কণ্ঠে বললেন রাহেলা। আকাশও করুণ চোখে তাকালো। সে এত ঝাল মোটেই খেতে পারে না। খেলেই তার পেছন জ্বালা পড়া শুরু করে। তাই নিজের পশ্চাৎ দেশ বাঁচাতে আকাশ চেই না মনের কথা বলতে যাবে, তক্ষুনি নিশানের গরম আগুনের ন্যায় দৃষ্টি তার দিকে পড়ে। নিশানের ভ্রু কুঁচকানো সেই দৃষ্টি দেখে আকাশ মনের জিনিস মনেই রেখে গিলে ফেলল নিজের কথাটা। এখন নিজের পশ্চাৎ দেশ বাঁচাতে চাইলে সম্মুখ দেশটা নিশানের কাছে বলি দিতে হবে। বাবা হতে পারাটা বেশি জরুরি। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আকাশ মেকি হেসে বলল, আরে না না আন্টি, এ বলেন কেন খেতে পারবো না? এই আমি আকাশ খান গরু, ছাগল, ভেড়া, খাসি, হাঁস, মুরগি, মোরগ, ইঁদুর, সাপ, ব্যাঙ, কবুতর, টিয়া, পোকামাকড় সব খেতে পারি। রাহেলা বানু চমকে তাকালেন, বিস্ময় নিয়ে বললেন, আয় হায়, ওলা কয় কি? ও নিশান, তোমার বন্ধু কোথা থেকে আইছে? বিদেশি পোলা নাকি?
নিশান আকাশকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, খুবই বিদেশি, তবে উন্নত দেশের না, কোনো এক আজব গ্রহের।